নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। 1954 সাল 27শে আগস্ট তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখলেন একজন বিখ্যাত পাকিস্তানি উর্দু ছোট গল্পকার সাদাত হাসান মান্টো, যিনি ভারত ভাগের আগে ভারতেরই নাগরিক ছিলেন। এই চিঠিতে উঠে এলো ভারত ভাগের যন্ত্রণা, তার সঙ্গে কাশ্মীর প্রসঙ্গ ভীষণভাবেই। চলুন আজকে সেই চিঠি পাঠ করে আপনাদের শোনাই। মান্টো লিখছেন, পণ্ডিতজি, আসসালাম ও আলাইকুম। এটা আমার আপনাকে লেখা প্রথম একটা চিঠি। ঈশ্বরের করুণায় আমেরিকানরা আপনাকে খুব সুদর্শন বলেছেন। এদিকে আমিও খুব খারাপ নই। যদি আমেরিকায় যাই হয়তো আমাকেও এরকম বলবে, কিন্তু আপনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আর আমি পাকিস্তানের গল্পকার। কি গভীর খাঁড়ি আমাদের বিচ্ছিন্ন করেছে। যদিও আমাদের মধ্যে মিলটা হলো আমরা দুজনেই কাশ্মীরি। আপনি একজন নেহেরু আর আমি একজন মান্টো। কাশ্মীরি হতে গেলে সুদর্শন হতে হয়, আর সুদর্শন হলে আমি জানি না। আমার দীর্ঘদিনের স্বাদ আপনার সাথে দেখা করার। আমাদের এদিককার বয়স্করা আপনাদের ওদিককার বয়স্কদের সাথে দেখা করে, যদিও এখনো পর্যন্ত আপনার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি। ঈশ্বরের কি অপার করুণা যে আমি আপনাকে চাক্ষুষ দেখিনি, কিন্তু আপনার গলা শুনেছি রেডিওতে। একজন কাশ্মীরি হয়ে আমরা একে অপরের কাছে দায়বদ্ধ, কিন্তু কোথায় এই চাহিদাটা? আমি অবাক হয়ে যাই। একজন কাশ্মীরি আরেকজন কাশ্মীরিকে মারিয়ে চলে যাচ্ছে, গলিগুজি দিয়ে কি চৌরাস্তার মোড়ে। আপনি একটা নেহারের পাড়ে বেড়ে উঠেছেন, তাই সবাই আপনাকে নেহরু বলে। নেহার কি? কাশ্মীরি ভাষায় নেহার মানে হলো নদী। আমি অবাক হয়ে ভাবি, আমি মান্টো হলাম কি করে? আপনি নিশ্চয় লক্ষ কোটিবার কাশ্মীর গিয়েছেন। আমি সেফ একবার বানিহাল পর্যন্ত যেতে পেরেছি। আমার যেসব কাশ্মীরি বন্ধুরা কাশ্মীরি ভাষা জানেন তারা বলেছেন মান্টো মানে মান্ট, কাশ্মীরি ভাষায় যার মানে দাঁড়ায় 150 ওজনের একটা পাথুরে বাটখারা। আমি নিশ্চিত আপনি কাশ্মীরি ভাষা জানেন। যদি আপনি এই চিঠির উত্তর দেওয়ার ক্লেশ নেন তবে দয়া করে মান্টো শব্দের উৎস জানাবেন। আপনি একটা সম্পূর্ণ স্রোত, সেখানে আমি একটা সির্ফ দেড়শের। আমি কি করে আপনার সাথে যুঝব? যদিও আমরা দুজনেই এক ধরনের বন্দুক। কাশ্মীরিদের নিয়ে সবার জানা মুখ ফিরতি কথাটা আছে না, অন্ধকারে তাক করো। যখন আমি কথাটা শুনেছিলাম আমার ভয়ঙ্কর লেগেছিল, যদিও এখানে এটা মজা করে বললাম যাতে কথাটা শুনতে ভালো লাগে। উল্টো দিকে আমরা কাশ্মীরিরা কোনো যুদ্ধক্ষেত্রেই তো পরাজিত হই না। রাজনীতিক হিসাবে আপনার নাম আমি গর্বের সঙ্গে উচ্চারণ করি, কারণ আপনি স্ববিরোধিতার শিল্পকে বিশেষভাবে আত্মস্থ করেছেন। আজকের দিনে আমাদের কাশ্মীরিদের সঙ্গে কুস্তিতে কে পারবে আমাদের কাব্যময়তাকে খাটো করতে? কিন্তু আমি শুনে অবাক হয়ে গেছি যে আপনি আমাদের দেশের নদীকে বাঁধতে চাইছেন। যদি 30-40 হাজার 150 ওজনের পাথরের পাহাড় হতাম, তবে আপনার ইঞ্জিনিয়ারদের নিয়ে ভাবতে বসতেন কিভাবে আমাকে হটানো যায়। পণ্ডিতজি, কোনো সন্দেহই নেই যে আপনি এক বিরাট ব্যক্তিত্ব। আপনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, আপনি একটি দেশের চালক, যা একদিন আমারও দেশ ছিল। আপনি সর্বৈব, কিন্তু ক্ষমা করবেন যদি বলি আপনি এই নম্র মানুষটির কথা কখনো খেয়াল রাখেননি। আমি আপনাকে আমার বাবার একটা গল্প বলি। আমার বাবা, যিনি একজন কাশ্মীরি ছিলেন, যখন কসাইয়ের খামারে যেতেন, সেই খামারের লোকটিকে তিনি বাড়িতে নিয়ে আসতেন।
চামড়ার আসনে বসতে দিতেন, চা কুলচা খেতে দিতেন, বলতেন আমিও একটা কসাই, পণ্ডিতজি আপনিও একটা কসাই। আল্লাহর কসম, যদি আমার জান নিতে চান তবে আমিও আপনারটা ছাড়ব না। আমি জানিও বিশ্বাস করি আপনি কাশ্মীরকে আটকে রাখতে চান, কারণ একজন কাশ্মীরি হয়ে আপনি সেই দেশের প্রতি অসীম অনুরাগ অনুভব করেন। সমস্ত কাশ্মীরি, এমনকি কাশ্মীরকে চাক্ষুষ না করা মানুষেরও এমনই ভাবা উচিত। আগেই বলেছি, আমি একবার বানিহাল গিয়েছিলাম। কুদ, বাতাউত, খাস্তরের মতো জায়গাগুলো দেখেছি। অপার সৌন্দর্যের পাশাপাশি দেখেছি তাদের চরম দারিদ্র্য। যদি আপনি সেই দারিদ্র্য মোচন করতে পারেন তবে রাখুন আপনার কাশ্মীরকে আপনার কাছে, কিন্তু আমি নিশ্চিত আপনি পারবেন না, কারণ আপনার কোনো সময় নেই। আমাদের দুই পণ্ডিত ভাইয়ের মধ্যে একটা এটা হোক, আপনি আমাকে ইন্ডিয়াতে ডাকুন। প্রথমে আমি আপনার বাড়িতে গিয়ে শালিগম সাবদে বানাবো। শালিগম সাবদেগ হলো ভেড়ার মাংসের নরম অংশের সঙ্গে শালগম দিয়ে তৈরি করা একটি মাংসের পদ। তারপর কাশ্মীরের ব্যাপারে সমস্ত দায়িত্ব নেব। বক্সি বাদবাকি যারা আছে সবাইকে খারিজ করা দরকার। এরা 1 নম্বরের প্রতারক, এদের এত উঁচুতে বসানোর কোনো কারণ ছিল না। এটাই কি তবে আপনাকে মানায়? কিন্তু কেন এত সব? আমি জানি আপনি একজন রাজনীতিক, যা আমি নই, কিন্তু তার মানে এই নয় যে আমি কিছুই বুঝি না। দেশটাকে ভাগ করা হলো, এই নোংরা কাজটা করতে র্যাডক্লিফ প্যাটেলকে নিয়োগ করলো। আপনি বেআইনিভাবে জুনাগড়কে অধিকার করে রেখেছেন, যা একজন কাশ্মীরি শুধুমাত্র একজন মারাঠির পরামর্শেই করতে পারে। আপনি ইংরেজি ভাষার একজন দক্ষ লেখক, অপরপক্ষে আমি উর্দুতে ছোট গল্প লিখি, যে ভাষাটিকে আপনার দেশ থেকে মুছে দেওয়া হচ্ছে। পণ্ডিতজি, আমি প্রায় আপনার মন্তব্য পড়ি এবং বুঝেছি আপনি উর্দুকে আপনই ভাবেন। দেশ বিভাজনের মুহূর্তে আপনার বক্তৃতা শুনেছি রেডিওতে। সবাই আপনার ইংরেজির প্রশংসা করেছিল, কিন্তু আপনি যখন তথাকথিত উর্দুতে বললেন, মনে হলো যেন হিন্দু মহাসভার ক্ষিপ্ত কেউ আপনার ইংরেজিতে তর্জমা করে দিয়েছেন, যা কোনোভাবেই আপনাকে মানায় না। আপনি প্রতিটি লাইনে হোঁচট খাচ্ছিলেন। আমি কল্পনাও করতে পারি না যে আপনি এভাবে উচ্চস্বরে পড়তে রাজি হলেন কি করে। এটা এই সময় যখন র্যাডক্লিফ ইন্ডিয়াকে একটা রুটিকে দুভাগে ভাগ করার মতন ভাগ করে দিল। আর এটা সবচেয়ে আপত্তিকর যে সেটাকে সে কেউ দেখেনি। আমরা রুটির একটা দিক সেকেছি আর আপনারা ওদিকটা, কিন্তু আমাদের আখার বাইরে থেকে কেউ আগুন লাগাচ্ছে। পণ্ডিতজি, এটা বাবু গোসার মরশুম। বাবু গোসা মানে একটা নাশপাতি জাতীয় কাশ্মীরি ফল। আমি প্রচুর গোসা খেয়েছিলাম, যদিও এখনো বাবু গোসা খাওয়ার জন্য উচাটান হই। দেখুন কি অনৈতিক ব্যাপার, বক্সিকে আপনি সব বাবু গোসার অধিকার দিয়ে দিলেন, আর সে আমাকে কয়েকটা অন্তত উপহার হিসেবে পাঠালো না। ঠিক আছে, বাবু গোসা শুদ্ধ সব উপহারগুলো নরকে যাক না, আর কোনো দ্বিতীয় ভাবনা নয়। আসলে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আমার কোনো বই পড়েছেন? যদি পড়ে থাকেন, আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে আপনি আমার লেখার কোনো রকম সুখ্যাতি করেননি। আপনি নিজে একজন লেখক, যদি আদেও আপনি আমার কোনো লেখা না পড়ে থাকেন, সেটাই সবচেয়ে দুঃখের। আমার আপনার বিরুদ্ধে আরও একটা ব্যাপারে অসন্তোষ আছে। আপনার থেকে সমর্থন পেয়েই আমাদের নদীর জল আটকে দেওয়া হচ্ছে, আর আপনার রাজধানীতে আমার অনুমতি ছাড়াই প্রকাশকরা হড়বড় করে আমার বই ছাপাচ্ছে। এটা কি সঠিক? আমি মনে করি না। আমার জামানায় এই ধরনের অনৈতিক কাজ প্রশ্রয় পেতে পারে। খোঁজ করলেই জানতে পারবেন কতজন প্রকাশক দিল্লি, লখনৌ আর জলন্ধরে আমার বইয়ের পায়রেসি করেছে। অশ্লীলতার দায়ে আমার বিরুদ্ধে অনেক আইনি ফরমান জারি হয়েছে, কিন্তু দেখুন আপনার নাকের ডগায় দিল্লিতে কি অবিচার হচ্ছে। একজন প্রকাশক মান্টোর অশ্লীল কাহিনী নাম দিয়ে আমার একটি গল্পের বই ছেপেছে।
আমি একটি বইয়ের নাম দিয়েছি গঞ্জে ফরিস্তে। এই ইন্ডিয়ান প্রকাশক এটা ছেপেছে পর্দার আড়ালে নাম দিয়ে। এখন বলুন আমার কি করা উচিত? আমি একটি নতুন বই লিখেছি। আপনার উদ্দেশ্যে লেখা এই চিঠি সেই বইয়ের প্রস্তাবনা। যদি এই বইটাও পাইরেট করা হয় তবে আল্লাহর কসম আমি যে কোনো দিন দিল্লি চলে আসব। আপনার গলা এমন চেপে ধরবো যে ছাড়াতে পারবেন না। আমি এমন আঁকড়ে ধরবো যে আপনি সারা জীবন মনে রাখবেন। প্রতিদিন সকালে আমাকে নোনতা চা কুলচা খাওয়াতে হবে, আর প্রতি সপ্তাহে অন্তত একবার শালিগম সাবদেগের দাওয়াত। বইটি বেরোনো মাত্র আমি আপনাকে একটি কপি পাঠিয়ে দেব। আশা করি আপনি প্রাপ্তি স্বীকার করবেন আর আপনার মতামত জানাবেন। আপনি তো জানেন আমাদের কাশ্মীরে ঘানি বলে এক কবি ছিলেন, যাকে সবাই ঘানি কাশ্মীরি বলতো। ইরান থেকে এক কবি এসেছিলেন দেখা করতে। ঘানির বাড়ির দরজা খোলা ছিল। ঘানি বলতেন, আমার বাড়িতে কি আছে যে দরজায় তালা লাগিয়ে রাখবো? ঠিক আছে, আমি যখন বাড়িতে থাকবো তখন দরজা দিয়ে রাখবো, কারণ এ বাড়িতে একটাই সম্পদ, সেটা হলাম আমি। তো ইরানি কবিটি ফাঁকা বাড়িতে তার লেখার খাতাটি ফেলে চলে যান। সেই খাতায় একটি অসমাপ্ত চতুষ্পদী ছিল। ইরানি কবিটি সেই পদের দ্বিতীয় স্তবকটি লিখলেও প্রথমটি লিখে উঠতে পারেননি। সেই দ্বিতীয় স্তবকটি এরকম, পোড়া মাংসের গন্ধ উড়ে আসছে তোমার পোশাক থেকে। ইরানি কবিটি ফিরে এসে দেখেন যে প্রথম স্তবকটি লেখা হয়েছে এভাবে, দগ্ধ হৃদয়ের কোনো হাত কি তোমার পোশাককে ছুঁয়েছিল? পণ্ডিতজি, আমিও দগ্ধ হৃদয়। আমি বিষয়টি উপস্থাপন করলাম কারণ আমার বইটি আপনাকে উৎসর্গ করেছি। সাদাত মান্টো। এই যে বইটি নাম লিখেছেন, যেটাতে পণ্ডিতজিকে এই চিঠি উৎসর্গ করেছেন তিনি, সেই বইটির নাম হলো বগ এর উনওয়ানকে। আজকের এই চিঠির মধ্যে কিন্তু বহু মাত্রা রয়েছে, যেমন দেশভাগ রয়েছে, দেশের প্রতি যন্ত্রণা রয়েছে, কাশ্মীর নিয়ে একটা বিশাল প্রেক্ষাপট রয়েছে ভাবনা চিন্তা করার। তার সাথে বইয়ের পাইরেসি বিষয়ক ব্যাপারটিও কিন্তু রয়েছে। পুরো চিঠিটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একটা প্রশ্ন, একটা কাজ আপনাদের দেব। অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এই চিঠিটি শোনার পরে আপনাদের কি মনে হলো, মান্টোকে আপনারা ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা করলেন। যদি জানান খুব আনন্দ পাবো। ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই থাক।